হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে উইথ সঞ্জয় স্যার। আজকে আমরা এনটিপিসির সেট নাম্বার 3 করব, যেখানে কিছু পিওয়াইকিউ কিছু এমসিকিউ রয়েছে। মানে এমসিকিউগুলো পিওয়াইকিউ ভিত্তিক কিছু, মানে ডাইরেক্ট কোশ্চেন না দিয়ে আমি কিছু ঘুরিয়ে দিয়েছি, কারণ ডাইরেক্ট কোশ্চেন অনেক সময় আসে না। তো যারা তোমরা আগের দুটো ক্লাস করেছো তারা জানো অলরেডি 25 করে কোশ্চেনের একটা সেট চলছে রাত্রি 8:45 থেকে। তো আজকে ক্লাসে সবাইকে বলে রাখি ঠিকঠাক কোশ্চেন অ্যান্সার করবে এবং কটা হলো অবশ্যই শেষে লিখে দেবে। তো শুরু করা যাক আজকের ফার্স্ট ক্লাস। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেনটা কি বলেছে যে গুপ্ত সাম্রাজ্যের, হ্যাঁ গুপ্ত সাম্রাজ্যের কোন রাজা ভারতের নেপোলিয়ন নাম বলা হতো? Which king of the Gupta dynasty was called the Napoleon of India? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, শ্রীগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তো এখানে এক সেকেন্ড আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। ওকে, চলো তোমরা তোমাদের অ্যান্সার দেবে। অপশন এ সমুদ্রগুপ্ত। হ্যাঁ, সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যে এই রাজাকে ভারতের নেপোলিয়ান নামে রাখা হতো। নেক্সট কোশ্চেন বলেছে যে দ্য নিউজ পেপার ব্রট আউট দ্য বাই বাল গঙ্গাধর তিলক টু প্রমোট ন্যাশনালিজম ওয়াজ। জাতীয়তাবাদ প্রচারের জন্য বাল গঙ্গাধর তিলকের যে সংবাদপত্রটি প্রকাশ করা হয়েছিল সেটি হলো কোনটি? খুব কমন কোশ্চেন, দেওয়ার চেষ্টা করবে। দেখো, বাল গঙ্গাধর তিলকের এই পত্রিকার যেটা কথা বলা হয়েছে, মূলত এটি কেশরী পত্রিকা। এটা হচ্ছে কেশরী পত্রিকার কথা বলা হয়েছে। এটা কত সালটা একটু মাথায় রাখবে, আমি এটা একটু মনে করার চেষ্টা করছিলাম। 1881, হ্যাঁ 1881 সালটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, বাল গঙ্গাধর তিলক ভারতের অশান্তির জনক, এটা কে বলেছিল? হু কল্ড বাল গঙ্গাধর তিলক ফাদার অফ ইন্ডিয়ার আনরেস্টেড? তো দেখি কে বলতে পারে। একদম অপশন সি, ভ্যালেন্টাইন। চলো নেক্সট কোশ্চেন বলছে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ফর্মড দ্য বেস অফ। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট প্রণীত হয়েছিল কিসের ভিত্তিতে? দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, দ্য গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, দ্য ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। সঠিক অ্যান্সার দেবে তোমরা। অপশন বি, 1919। Next one, the name of the famous person of India who returned the kinghood conferred on him by the British government as to token of protest against the aristocracy in Punjab in 1990 was। 1919 সালে পাঞ্জাবে সংঘটিত নৃশংস ঘটনার প্রতিবাদে যিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি বা খেতাব ফিরিয়ে দিয়েছিলেন। খুব কমন কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, হু হেডেড, মানে 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিয়াল ক্যাবিনেট ফর্মড ইন 1946, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার প্রধান কে ছিলেন? খুব 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 কমন কোশ্চেনগুলো আজকে দেওয়া হয়েছে, জওহরলাল নেহরু। ওকে, আচ্ছা যারা যারা সেশনটাকে দেখছো তারা অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসটা করতে পারে। হু অ্যাপয়েন্টেড দ্য পাবলিক সার্ভিস কমিশন, কেন্দ্রীয় লোকসেবা কমিশন বা ইউপিএসসি এটাকে বলি আমরা, এর সদস্য কে নিয়োগ করে? পার্লামেন্ট, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিলেকশন কমিটি বা নির্বাচনী কমিটি। নির্বাচনী কমিটি বলতে ইলেকশন কমিশন নয়, একটা কমিটি গঠন করা হবে তার মাধ্যমে। তো এটা অ্যান্সার 7 নম্বরের তোমরা দেবে অবশ্যই প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা কি করবে যখন তোমরা সেগুলো দেবে, অ্যান্সারগুলো দেবে, পরে তোমরা এগুলোকে আস্তে আস্তে মিলিয়ে নেবে। খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কেন পরীক্ষা হলে তোমরা অতটা সময় পাবে না। ঠিক আছে, চলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অল ইন্ডিয়া সার্ভিস? নিম্নলিখিতের মধ্যে কোনটি সর্বভারতীয় পরিষেবা নয়? ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ ভারতীয় প্রশাসনিক পরিষেবা, যেটাকে আমরা আইএএস বলি। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ভারতীয় পুলিশ পরিষেবা। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ভারতীয় বন পরিষেবা বা আইএফএস যেটাকে আমরা বলে থাকি, আগেরটা যেটা আমরা বললাম আইপিএস। ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস অর্থাৎ ভারতীয় অর্থনৈতিক পরিষেবা বা আইইএস।
যেটা সম্ভবত নেই। একদম ঠিক, অপশন ডি ইন্ডিয়া ইকোনমিক সার্ভিস, এটা বলে কোনো সার্ভিস হয় না অ্যাকচুয়াল। নেক্সট বলেছে নিম্নলিখিত বিলটি ভারতের সংসদের প্রতিটি কক্ষে আলাদাভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পাশ হতে হবে। Which one of the following bills must be passed by each houses of Indian Parliament separately by special majority? Ordinary bill, money bill, finance bill and constitution amendment bill. তোমাদের সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে 9 নাম্বার কোশ্চেনের। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল বা সংবিধান সংশোধনী বিল, এই বিলটাকে কি বিভিন্ন কক্ষ থেকে পাশ হয়ে আসতে হয় 368 আর্টিকেল, 368 আর্টিকেল, আর্টিকেল নাম্বারটা মাথায় রাখবে 368 আর্টিকেল অনুযায়ী এটা সংখ্যাগরিষ্ঠ মোট সদস্য যারা উপস্থিত থাকবে তাদের 2/3 উপস্থিত 2/3 মেজরিটি লাগবে। যেই মেজরিটি কথা তোমাদেরকে বলা হয়েছে, এই যে স্পেশাল মেজরিটি, সেটা হচ্ছে 2/3। এটা মাথায় রেখে অ্যান্সার করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ফল আম এর বৈজ্ঞানিক নাম কি? হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো অফ ইন্ডিয়া? সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে 10 নম্বর কোশ্চেনের। একদম অপশন এ। নেক্সট কোশ্চেন বলেছে সংবিধানের 73তম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতগুলি কার্যাবলী কোন তফসিলে উল্লেখিত হয়েছে? বলেছে ফাংশন টু বি অ্যাসিস্টেড টু দ্য পঞ্চায়েত বাই দ্য 37th amendment of the constitution are maintained in 10th, 11th, 12th and 13th। কোন তফসিল অনুযায়ী? একদম অপশন বি 11th বা 11তম। নেক্সট কোশ্চেন, when was the concept of Human Development Index by HDI introduced by the United Nations Development Program by UNDP? অর্থাৎ জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কবে মানব উন্নয়ন সূচক বা এইচডিআই এর ধারণা প্রবর্তন করে? 12 নম্বরের কোশ্চেনটা খুবই ভালো, অপশন এ 1909 বা 1990 সালে। নেক্সট কোশ্চেন বলেছে মানব উন্নয়ন সূচকের দিক থেকে ভারতের নিম্নলিখিত কোন শ্রেণীতে পড়ে? দ্য টার্ম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়া ফল আন্ডার দ্য ফলোইং ক্যাটাগরি: হাই, মিডিয়াম, ভেরি লো, লো। 13 নম্বরের কোশ্চেনটা অ্যান্সার দেবে, যদিও ট্রান্সলেশন ক্ষেত্রে এইটাকে মিডিয়াম বলেছে, তো আমিও এটাকে মিডিয়াম নিচ্ছি, মিডিয়াম। অনেক জায়গায় দেখানো হয়েছে যে লো পোর্শনে, কিন্তু 90 সালের পরবর্তী সময় যখন, 90 বলছি, 15-16 সালের পরবর্তী সময় এটাকে দেখানো হয়েছে মিডিয়াম পোর্শনে। চলো, হ্যাঁ, মানব উন্নয়ন সূচক মধ্যম উন্নয়ন যেটাকে বলা হচ্ছে, ভারত সেটাতে পড়ছে। কিন্তু যদিও ভারতের সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য বা বৈষম্যর ক্ষেত্রে যেগুলো বিষয় করা হয়, সেখানে কিন্তু চ্যালেঞ্জের মুখে রয়েছে। মানে যে কোনো সময় ভারতের এই পোর্শনটা মধ্যম থেকে লোতে চলে যেতে পারে। ওকে, চলো নেক্সট ওয়ান। বলেছে ভারতের জন্মহার কমানোর জন্য অমর্ত্য সেনের জোর দিয়েছিল কিসের উপর? মানে ওই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে রিপোর্ট ছিল তার ভিত্তিতে। রিকোয়ারমেন্ট বা বার্থ রেট অফ ইন্ডিয়া অমর্ত্য সেন হ্যাজ বিন ইমপ্রেসড। বলেছে যে দেখো এখানটায় নারী শিক্ষার ক্ষেত্রে, মৃত্যুহারের ক্ষেত্রে, মাথাপিছু আয় বৃদ্ধির ক্ষেত্রে, মোট দেশজ উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে, দেশজ উৎপাদন বলতে মানে আমাদের দেশের ভেতরে যা উৎপাদন হবে সেগুলোর ভিত্তিতে অবশ্যই নারী শিক্ষা বৃদ্ধির ক্ষেত্রে তিনি বলেছিলেন বিশেষভাবে জোর দিতে। চলো নেক্সট ওয়ান। বলেছে যে পৃথিবীর সবচেয়ে কাছের বায়ুমণ্ডল স্তর কোনটি? দ্য অ্যাটমসফিয়ার লেয়ার ক্লোজ টু দ্য আর্থ ইজ। পৃথিবীর সব থেকে কাছের বায়ুমণ্ডলীয় স্তর কোনটি? মেসোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। কোনটা অ্যান্সার হবে? তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 15 নম্বরে কোশ্চেন হবে অপশন সি, ট্রপোস্ফিয়ার। চলো নেক্সট ওয়ান। ধান চাষের জন্য কোন মাটি সবচেয়ে বেশি উপযোগী? দ্য হুইচ সয়েল ইজ দ্য বেস্ট সিচুয়েটেড প্রেডিভ ক্রপস। বলেছে ব্ল্যাক সয়েল বা ধরো তোমার, তারপরে বলেছে দোআঁশ মাটি, তারপরে শক্ত, এটা কোনটা হবে? 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেবে অবশ্যই অপশন বি। নেক্সট ওয়ান। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ ইজ সিচুয়েটেড বিটুইন, কোন জায়গার মধ্যে আমরা বলতে পারি ডানকান প্যাসেজ অবস্থিত?
অপশন ডি সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান। 10 ডিগ্রি চ্যানেল ইজ বিটুইন 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? তোমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো 18 নাম্বার কোশ্চেনের। অবশ্যই অপশন সি লিটল আন্দামান অ্যান্ড কার নিকোবর। চলো নেক্সট ওয়ান বলছে হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ফলোইং ফ্রম সাউথ টু নর্থ, নিচে কোন নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে? দক্ষিণ দিক থেকে, মানে আমাদের ম্যাপে যদি দেখি নিচ থেকে উপরের দিকে এসছে, হ্যাঁ ম্যাপের নিচের থেকে উপরের দিকে এসেছে, হ্যাঁ উপর থেকে নিচে নয়, ম্যাপের নিচ দিক থেকে উপরের দিকে এসেছে। কোন নদী? কৃষ্ণা, কাবেরী, সোন নাকি গোদাবরী? এর মধ্যে কোন নদীটি ভারতের দক্ষিণ থেকে উত্তরের দিকে এসেছে? অবশ্যই সোন। সোন এই নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে, অধিকাংশ এই নদীটি ভারতের উত্তর থেকে দক্ষিণ দিকে বা পশ্চিম দিক থেকে পূর্ব দিকেও বলতে পারো, কেন কিছুটা কোনাকুনি সোন নদী, যা গঙ্গার একটি উপনদী বা মধ্য ভারত বা বিহারের মধ্যে দিয়ে যেটা প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। যদি বলা হয় যে কোন জায়গা থেকে প্রবাহিত হয়েছে, বিহার এবং ইউপির মধ্যে দিয়ে, সরি মধ্যপ্রদেশ এবং বিহারের মধ্যে দিয়ে, হ্যাঁ সোন নদী। নেক্সট ওয়ান বলেছে যে যব ফসল কোন রাজ্যে অবস্থিত? যব ফলস, ফলস বলতে মানে ফসল বলছি আমি, ফলস আচ্ছা মানে হচ্ছে তোমার যোগ, জগ বলতে এখানে যোগ আর কি, হ্যাঁ যোগ ফল। হুইচ স্টেট ইজ যোগ ফলস লোকেটেড, যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এখানে বাংলাটা একটু অন্যরকম হয়ে গেছে, অবশ্যই কর্ণাটক, অপশন সি কর্ণাটক। নেক্সট ওয়ান নিচের কোন নদী ভারতের জাতীয় নদী হিসাবে ঘোষণা করা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইন ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ আ ন্যাশনাল রিভার? খুব 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 কমন কোশ্চেন, অবশ্যই গঙ্গা। কি কারণে যদি বলা হয় তাহলে একটা জিনিস মাথায় রাখবে, এই নদী গঙ্গা নদী ভারতের পবিত্র নদী হিসাবে গণ্য করা হয় এবং যা সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক গুরুত্বের কারণ হিসাবে এটাকে ধরা হয়। চাঁদের পৃষ্ঠে একজন পরিপ্রেক্ষকের কাছে দিনের বেলার আকাশ কেমন দেখায়, মানে অর্থাৎ চাঁদের কাছে যদি মানে থাকে তিনি, মানে তাহলে তার ওখান থেকে দিনের বেলায় ভারত মানে আমাদের দেশের পরিস্থিতিটা মানে কালারটা কি দেখাবে সেটাকে একটু মাথায়, অবশ্যই অপশন ডি ব্ল্যাক, কালো দেখাবে। নেক্সট বলেছে যে ক্যাম্বার্টের আইন সম্পর্কিত কোনটি? প্রতিফলন, প্রতিসরণ, ক্যাম্বার্টস ল ইজ রিলেটেড টু প্রতিফলন, প্রতিসরণ, বাধা মানে রিফ্লেকশন, রিয়েকশন, কোনটা হবে? ইলিউশন বা আলোক সন্ধ্যা। 23 অপশন ডি। নেক্সট বলেছে যে নিচের কোনটি ভারী, মানে সবচেয়ে মানে ভারী সবচেয়ে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ওয়ান অফ দ্য হেভিয়েস্ট? ফলোইং ইজ দ্য ওয়ান অফ দ্য না ইজ দ্য হেভিয়েস্ট। 24 অবশ্যই অপশন সি। আজকে শেষ কোশ্চেন বা লাস্ট কোশ্চেন, হাউ মেনি মোলস আর দেয়ার ইন 1/4g অফ SI? অ্যাটমিক মাস অফ দ্য সিলিকন 28, এটা মাথায় রাখবে, 28 পরমাণুর ভরের সিলিকন 140 গ্রামে কত মোল আছে? 25 একদম অপশন 5। তো 25 কোশ্চেন আজকে আমাদের সেট নাম্বার 3 শেষ হলো এনটিপিসি। তো যারা যারা সেশনটা দেখছো তারা অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং অবশ্যই শেষে লিখবে তোমাদের কতগুলো কোশ্চেনের অ্যান্সার হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।